পূর্ববর্তী দুইজন বক্তার দুটি লাইন শুধু একটু উল্লেখ করে আমি আমার মূল আলোচনায় যাব। আমার প্রিয় ভাতৃ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর বলতেছিলেন যে সভ্য জাতিগুলো বা সভ্য দেশগুলো বা পরাশক্তিগুলো, আমি অসভ্য বলতে তাদেরকে রাজি। বিশেষ করে আমেরিকা যতদিন ট্রাম্প আছে, তো তাকে আর সভ্য বলা যায় না। যেভাবে একটা দেশ থেকে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে তুলে নেওয়া যায়, যেভাবে একটা দেশের সর্বশ্রেষ্ঠ নেতাকে তাৎক্ষণিকভাবে বলে না কয়ে কাপুরুষের মতো হত্যা করা হয় দূর থেকে, তাকে আমি সভ্য জাতি বলতে চাই না। এমনকি খোদ আমেরিকার ভিতরেও এই যুদ্ধের বিরোধিতা করছে অধিকাংশ মানুষ। দ্বিতীয়ত হলো, মনির ভাই বারবার দুই একবার উল্লেখ করেছেন তারেক জিয়া জবাব চাই। এটা কেন বলা হচ্ছে? তারেক জিয়াই বাংলাদেশ এখন। এটার মূল থিমটা হলো বাংলাদেশ কি করবে, বাংলাদেশ যেন আমেরিকাকে সমর্থন না করে, বা পরাশক্তি যেগুলো অমানুষ, যারা মানুষ নয়, মানব জাতির কলঙ্ক, সেদিকে যেন না চলে যায় বাংলাদেশ, তারই ইঙ্গিত। আমি এই স্লোগানকে ওইভাবে দেখি। এটা কোনো ব্যক্তিকে স্লোগান দেওয়া হয়নি, এটা বোঝানো হচ্ছে তারেক জিয়া কোন দিকে যাবেন। কারণ বিএনপি তো একটু লেটে বোঝে সবকিছু, মানুষ বলে, আমি না। তো এইটাও যদি আবার একটু বিলম্বে বোঝে, এই জন্য আগে থেকে স্লোগান দেওয়া হচ্ছে তারেক জিয়া জবাব চাই, যে কেন মরলো। অর্থাৎ তারেক জিয়ার সাথে আমেরিকার যে একটা সম্পর্ক, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রী এখন যিনি উপদেষ্টা ছিলেন, তার কারণে, এবং আমাদের এই সরকার যে ভিন্ন দেশের ইঙ্গিতেও কিছুটা তৈরি হয়েছে, সেটা সাধারণ জনগণ, যাদেরকে রাজনীতিবিদরা আমরা বোকা ভাবি, তারা যে বুঝতে পারে, এই স্লোগানের মধ্য দিয়ে আমি সেই স্পিরিটটাকে দেখি। এটা ব্যক্তি তারেক নয়। ধন্যবাদ। আমাকে 1 মিনিট দেওয়া যাবে? বলেন বলেন বলেন, ক্লিয়ার করেন। আমি একবার একটা বক্তব্যে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিরুদ্ধে দুবাইতে মামলা হয়েছে, আপনার বোনের নামে হয়েছে, আপনার মেয়ে জেলে, আপনার মেয়ের স্বামী জেলে, এটা সামাজিক মাধ্যমে পাওয়া যায়, এটা আপনি পরিষ্কার করা উচিত। আমাকে এই জন্য ডিজিএফআই নিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যারা এই স্লোগান দিচ্ছে, স্লোগানটা কিন্তু এটা বোঝাচ্ছে না। ওনারা বলতে পারে, এক জায়গায় দাঁড়াইয়ে বক্তব্য বলতে পারে যে এই সরকারের ভূমিকা কি সেটা আমরা স্পষ্টভাবে জানতে চাই, আপনারা কি বলেন, এটা অন্যায় বা এইভাবে বলতে পারে। কিন্তু স্লোগান, ওইখানে গুলি হলো কেন, উনি মারা গেল কেন, জবাব চাই, এইটার দায়িত্ব তারেক রহমানের না। তারেক রহমানের কাছ থেকে জানা যায় যে আপনার অবস্থানটা কি। ধন্যবাদ। জি, আমি যতবার কথা বলি ততবার আপনিও উত্তর দিতে পারবেন, আবার আপনি যতবার কথা বলেন আমিও ততবার উত্তর দিতে পারবো। তারেক জিয়াই এখন বিএনপি, বিএনপি মানেই এখন সরকার। আপনারা 6 জন প্রশাসক করেছেন বিএনপি থেকে, মুখে বলছেন যে আমরা বিরোধী দল, যারা ভোট দেয় নাই সবাইকে সমান চোখে দেখব। সুতরাং তারেক জিয়াই এখন বাংলাদেশ যতদিন ক্ষমতায় আছে, তারেক জিয়াই প্রধানমন্ত্রী, তারেক জিয়াই বিএনপি। সুতরাং বিএনপির এই স্লোগান সহ্য করতেই হবে। আসুন, যে আমি যেই টপিক আজকে, সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই, আমরা পত্রিকায় এবং সব জায়গায় যে দেখছি যুদ্ধ, আসলে যুদ্ধ এখনো শুরু হয়নি। যুদ্ধ এত সহজ নয়, এটা যুদ্ধের পূর্বাভাস মাত্র। এই ঠোকাঠুকি করা, করা, এটা যুদ্ধ নয়। এটা যুদ্ধের একটা উপক্রম হয়েছে মাত্র বলে আমি মনে করি। দেখুন, আমেরিকায় এই যুদ্ধে কেন জড়িত হলো, তাদের কি উদ্দেশ্য? 3টা উদ্দেশ্য। একটা হলো ইরানের নিউক্লিয়ার অস্ত্র যেন না তৈরি করতে পারে, সেটার নামে যেন তেল গ্যাস চুরি করা যায়, একটা পুতুল সরকার, একটা রিজিমকে পরিবর্তন করা যায়। এই অগণতান্ত্রিক ইস্যু হলো আমেরিকার। আর ইরানের ইস্যু হলো অস্তিত্ব রক্ষা। ইরানের ইস্যু হলো রিজিম যাতে পরিবর্তন না করতে পারে। ইরানের ইস্যু হলো বিশ্ব মুসলমানদের পতাকা যেন সর্বোচ্চে থাকে। তো সুতরাং যুদ্ধে কিন্তু শুধু অস্ত্রের সংখ্যা, সৈন্যের সংখ্যা দিয়ে যুদ্ধের বিজয় ডিসাইড হয় না। এর মধ্যে মোরাল এন্ড ইস্যু, যেমন এখন যুক্তরাজ্য সাপোর্ট পাচ্ছে না, যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিচ্ছে না, এই জন্য খুব ক্ষোভ প্রকাশও করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তাকে যার কাছ থেকে সে আশা করছিল সমর্থন সবচেয়ে বেশি, সে দিচ্ছে না। কারণ আছে, কারণ যুদ্ধের ইস্যুটা দিক দিয়ে এগিয়ে আছে ইরান। আর ইরান ইস্যু যদি এগিয়ে থাকে তাহলে মোরাল থাকে পুরো জাতির। তো সুতরাং যেই রিজিমকে তারা ভাঙতে চেয়েছিল, 40 জন নেতা সহ
হত্যা করেছে সামরিক অফিসার সহ, সেখানে তারা এত দ্রুত আবার দাঁড়িয়ে গেছে, এটা এটা একটা চমক ইসলাম ধর্মের। আর এটা হলো যুদ্ধের মধ্যে ইমান, ইমান ইজ ওর যেটা আছে, সেটা মুসলমানদের মধ্যে আপনি গাজাকে দেখলে বুঝতে পারবেন। মুসলমানরা যখন যুদ্ধ করে তখন সেটা তার একেবারে আল্লাহ প্রদত্ত নির্দেশ মনে করে নিজের দেশকে রক্ষা করার জন্য। আজকে আমরা দুইজন যোদ্ধা যে উপস্থিত আছি, আমরা আমাদের ধর্মগ্রন্থ সামনে রেখে শপথ করেছি এই দেশকে রক্ষা করার জন্য জীবন দেব। এখন ইচ্ছা হচ্ছে যে ইরানের পরাজয়ের আগে যেন আমরা গিয়ে ইরানে যুদ্ধ করতে পারি। এটা এমন কিছু না যে আমরা ইরানকে একটা অন্যায় ভাবে কিছু করছে তাকে সাপোর্ট দিচ্ছি না। আজকে দেখেন এই বিশ্ব জুড়ে যে যুদ্ধ লাগানো হচ্ছে, বিশ্ব জুড়ে যে অরাজকতা করা হচ্ছে, বিশ্ব জুড়ে যে অমানবিক কাজগুলো করা হচ্ছে, সেখানে আমার মনে হয় যে আমার একটা বই আছে ফর্মুলা 1, ওখানে বেসিক নিড নিয়ে আমি লিখেছি। সেখানে আমি বলেছি যে 1 নাম্বার বেসিক নিড হওয়া উচিত মানবতা। আমরা মানবতাকে ভুলে গিয়েছি, যেটা বোধহয় প্রয়োজনই নাই। তাহলে মানবতা না থাকলে মানুষ কিভাবে? ডোনাল্ড ট্রাম্পের যদি মানবতা না থাকে তাহলে উনি মানুষ কিভাবে? আমরা তো দেখি কিভাবে তাকে ট্রল করা হয়। আমি নিজে গিয়েছি, দেখেছি যে ওদের স্বাধীনতা আছে ওইভাবে কথা বলার, আর আমরা তারেক জিয়ার নাম নিয়ে স্লোগান দিলে প্রতিবাদ শুনি, কিন্তু ওখানে কিন্তু এত প্রতিবাদ হয় না। ট্রাম্পকে যা ইচ্ছা তাই বলা যায়, যে কোনো ছবি আঁকানো যায়, যা ইচ্ছা তাই করা যায়। তো সুতরাং আমি মনে করি আজকে ট্রাম্পের যে অধপতনের প্রয়োজন, ট্রাম্পের যে যে সে কিন্তু ক্ষমতায় এসেছিল এই কথা বলে যে আমি সারা বিশ্ব থেকে যুদ্ধ কমিয়ে আনবো। ওই এখন তারেক জিয়া যেটা নিয়েছে যে ফার্স্ট আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট, ওটাই বোধহয় বাংলাদেশে এসেছে বাংলাদেশি প্রথম। তো এখন সবার আগে বাংলাদেশ, আর আমেরিকা বলছে আমেরিকা ফার্স্ট। পার্থক্য এই জন্য স্লোগান শুনতে হয় আপনাদেরকে শুনতে হবে আরো। আপনারা আরো অনেক কিছু আমেরিকা থেকে হয়তো কপি করবেন বা অস্তিত্ব রক্ষার জন্য করতে হবে। তা আমি যুদ্ধের কথা কিছু বলছি, যে যুদ্ধটাই এখনো ওইভাবে শুরু হয়নি। আর যুদ্ধের আরেকটা বিষয় হলো টেরিটরি, অবস্থান। ইরানের যে অবস্থান আছে, চতুর্দিকে যে পাহাড়, এবং পাহাড়ের ভিতর থেকে মিসাইল গুলো বের হয়ে গাড়ি থেকে ছেড়ে আবার ওটা ভিতরে ঢুকে যায়, এবং চতুর্দিকে, এবং হরমুজ প্রণালী, অনেক কিছু আছে। এখন এই যুদ্ধ যদি বেঁধে যায়, আমি এটাকে যুদ্ধ পর্যায়ে এখনো দেখছি না, যুদ্ধ যদি বেঁধে যায়, বা 3 দিনের মাথায় ট্রাম্প কেন বললো আলোচনায় বসতে চায়, কারণ এই যুদ্ধটা এখন যত লম্বা হবে আমেরিকা ট্রাম্পের জন্য ক্ষতিকর। আর এই যুদ্ধটা যত শর্ট হবে, ধ্যানান্দান মেরে ফেলবে ওই যে ইয়ার মতো, খমিনের মতো আরো 2-100, তাহলে ইরানের জন্য ক্ষতিকর। তো ইরান চাইবে যুদ্ধটাকে লঙ্গার করার জন্য। আর ইরান কৌশলগত, শুধু আমেরিকান যে স্থাপনাগুলো আছে অন্যান্য দেশে, আমাদের 2জন বাঙালি মারা গেছেন, তাদের মাগফিরাত কামনা করি, এবং আর যেন মৃত্যুবরণ করতে না হয়। সরকার কি ব্যবস্থা করছে আমরা এখনো জানি না, সেগুলো করতে হবে। এখন আমি মনে করি যে ইরান সবচেয়ে বড় আগে এগিয়ে আছে, যে ইরান আক্রমণ করেনি, সে ডিফেন্সে আছে। আক্রমণ করেছে আমেরিকা, এটাই হলো প্রথম দুর্বলতা আমেরিকার, যার জন্য। এবং চীন এবং রাশিয়ার যে কথাটা আসছে, চীন এবং রাশিয়াকে এগিয়ে আসার জন্য, এই যে হাইড্রোলিক বোমা পর্যন্ত আছে চীনে এমন কিছু স্পিডি যন্ত্রপাতি, অস্ত্রপাতি আছে যেটা আমেরিকাকেও হার মানায়। তো সুতরাং চীন হুট করে আসবে না, কারণ চীনের সাথে আমেরিকার প্রচুর ব্যবসা আছে, বাংলাদেশের সাথে আছে, ভারতের সাথে, সকলের ব্যবসা আছে। সুতরাং এখন কিছুদিন দেখবেন যে ব্যবসা টিকিয়ে রাখাই কিন্তু একটা বড় যুদ্ধ হবে। তো সুতরাং আল্লাহর রহমতে যে আমাদের মিডল ইস্টে যেভাবে গ্যাস এবং তেল, স্বর্ণ আল্লাহ দিয়েছে, সেই সম্পদই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ, এবং ইমানের সাথে যুদ্ধ করা হলো আমাদের নৈতিক দায়িত্ব। তো এখন এই পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা সরাসরি নাই। এই কারণে আমি মনে করি যে 3 পক্ষই জানে যে এর ব্যাপক ধ্বংসাত্মক এবং অর্থনীতি বিপর্যয় কি হতে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি বড় আকারে কোনো নতুন মধ্যপ্রাচ্যের যুদ্ধটাকে এড়াতে চাইবে। এখানে পুরো মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে যুক্তরাষ্ট্র চাইবে না। ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য সরাসরি সংঘর্ষ সতর্কিত ভাবে তারা করবে।
তো সুতরাং এখন দেখেন প্রক্সি যুদ্ধ শুরু হতে পারে, যেমন লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ায় মিলিশিয়া এবং ইরানের যে শক্তি আছে, এগুলো নিয়ে একটা প্রক্সি ওয়ার হতে পারে। আমি তৃতীয় বিশ্বের যে যুদ্ধের যে সম্ভাবনা, তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা, সেটা আমি এখনো দেখছি না। পরিশেষে এই দফায় একটি কথা বলে শেষ করতে চাই, সেটা হলো রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হলো, আপনাদের হয়তো সবার মনে আছে, সবাই বড় বড় মিডিয়া, বড় বড় দেশ বলেছিল 1 মাসের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। আমি একা চেঁচিয়ে বলেছিলাম এই যুদ্ধ হবে ডিসাইসিভ, এই যুদ্ধ হলো পূর্ব পশ্চিমের যুদ্ধ এবং যুদ্ধটি 2 বছরের বেশি সময় ধরে চলছে। আমি মনে করি এই যুদ্ধ বাধার আগেও আমরা এটাকে প্রলং যদি করি, তাহলে মূল যুদ্ধ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের পতন হতে পারে। অতএব তারেক জিয়া বলেন, বিএনপি বলেন, বাংলাদেশ বলেন, এই 3 শক্তি এখন এক শক্তি, তাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে এমন কোনো ভূমিকা নেওয়া যাবে না, সরাসরি কারো দিকে ভূমিকা বা কারো দিকে সাপোর্ট এবং আন্তর্জাতিক সংযোগ রক্ষা করে আমাদের যে প্রায় 1 কোটি মানুষ মিডল ইস্টে আছে, 1 কোটির বেশি, তাদের জীবন রক্ষার কথা চিন্তা করে আমাদের একটি অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছে বিএনপি এবং তারেক জিয়া। ধন্যবাদ সবাইকে।